ফ্রেন্ডস, তোমাদের কিন্তু পরীক্ষার আর বেশি দিন নেই। কাজেই তোমরা কিন্তু প্রত্যেকটা মক টেস্ট অ্যাটেন্ড করার চেষ্টা করো। তো আজকে আমাদের টপিক হচ্ছে কি ফিজিক্যাল সায়েন্স মানে ভৌত বিজ্ঞান। তো তোমরা আজকে কতটা কোশ্চেন অ্যান্সার করতে পারছো তো এটা অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রথম প্রশ্ন আছে, কোনো মৌলের পরমাণু গঠনের কোন বিষয়টি দেখে ওই মৌলের পর্যায়ের সংখ্যা নির্ণয় করা হয়? অপশন আছে বাইরের মুখ্য কক্ষের সংখ্যা, বাইরের কক্ষের মোট ইলেকট্রন সংখ্যা, বাইরের কক্ষের মোট ইলেকট্রন সংখ্যাকে 8 বিয়োগ করে, না কোনোটাই নয়। তো ফ্রেন্ডস, প্রত্যেকটা প্রশ্নের কিন্তু তোমাদের 5 সেকেন্ড করে সময় থাকবে। তো এই 5 সেকেন্ডের মধ্যে কিন্তু তোমরা উত্তর করার চেষ্টা করবে। তো এখানে তোমাদের যে আছে কোনো মৌলের পরমাণু গঠনের মানে যে বিষয়টির উপর ভিত্তি করে সেই মৌলের পর্যায়ের সংখ্যা নির্ণয় করা হয়, তো সেটা কিন্তু হয়ে যাবে অপশন এ, বাইরের মুখ্য কক্ষের সংখ্যা। অর্থাৎ বাইরের মুখ্য কক্ষের সংখ্যার উপর ভিত্তি করেই কিন্তু কোনো একটা মৌলের পরমাণু গঠনটা কিন্তু করা হয়, মানে পর্যায়ের সংখ্যা নির্ণয় করা হয়। এরপর তোমাদের প্রশ্ন আছে, টেট্রাইথাইল লেড পেট্রোলে যোগ করা হয় কেন? অপশান আছে হিমায়ন প্রতিহত করার জন্য, ফ্লাশ পয়েন্ট বাড়ানোর জন্য, ফ্লাশ পয়েন্ট কমানোর জন্য, না অ্যান্টিগ্রিন রেটিং বাড়ানোর জন্য। তো ফ্রেন্ডস, 5 সেকেন্ডের মধ্যে তোমরা কিন্তু এই ভিডিওটা একটু স্কিপ করে উত্তরটা করার চেষ্টা করবে। তো টেট্রাইথাইল লেড পেট্রোলে যে কারণে ব্যবহার করা হয় তো সেটা কিন্তু এখানে হয়ে যাবে অপশান ডি, মানে অ্যান্টিগ্রিন রেটিং বাড়ানোর জন্য কিন্তু পেট্রোলটা ব্যবহার করা হয়। তো ফ্রেন্ডস, এই প্লাস পয়েন্ট কিন্তু কাকে বলে, যেটা অপশান বি এ আছে তোমাদের প্লাস পয়েন্ট, তো এটা কিন্তু আমরা এখন জানবো। তো ফ্লাশ পয়েন্ট হচ্ছে যে সর্বনিম্ন তাপমাত্রায় কোনো ওয়েল পর্যাপ্ত ভেপার সৃষ্টি করে এবং তার কাছে অগ্নিশিখা আনলে জ্বলে ওঠে এবং অগ্নিশিখা সরিয়ে নিলে আবার নিভে যায়, তাকে কি বলে? ফ্লাশ পয়েন্ট বলে। তো ফ্লাশ পয়েন্ট হচ্ছে একটা কি সর্বনিম্ন তাপমাত্রায় কোনো ওয়েল পর্যাপ্ত কী তৈরি করে ভেপার সৃষ্টি করে এবং তার কাছে যদি একটা অগ্নিশিখা আনা যায় সেক্ষেত্রে কিন্তু অগ্নিশিখাটা জ্বলে ওঠে, আর যদি অগ্নিশিখাটা সরিয়ে নেওয়া হয় সেক্ষেত্রে কী হয়, আবার মানে অগ্নিশিখাটা নিভে যায়। তো এটাই হচ্ছে কিন্তু কি প্লাস পয়েন্ট। তো ফ্রেন্ডস, পরবর্তী প্রশ্নগুলোতে আমি যাওয়ার আগে তোমাদের বলে রাখি, তোমরা যদি আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে না থাকো তাহলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবে, আর আগের ক্লাসগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে। এরপরের প্রশ্ন, কোনো মৌলের নিউক্লিয়াস থেকে আলফা কণা বেরিয়ে গেলে কী হয়? মৌলের পারমাণবিক সংখ্যা 1 একক বৃদ্ধি পায়, মৌলের ভর সংখ্যা 4 একক বৃদ্ধি পায়, মৌলের পারমাণবিক সংখ্যা 2 একক হ্রাস পায়, না অপশানটি উপরে কোনোটিই নয়। তো ফ্রেন্ডস, কোনো মৌলের নিউক্লিয়াস থেকে যদি একটা আলফা কণা বেরিয়ে যায় তো সেক্ষেত্রে কী হয়? তো এই 4টা অপশানের মধ্যে কিন্তু উত্তরটা হবে। তোমাদের হাতে কিন্তু সময় থাকছে 5 সেকেন্ড। তো এখানে তোমাদের কিন্তু উত্তর হয়ে যাবে মৌলের পারমাণবিক সংখ্যা 2 একক হ্রাস পায়, অর্থাৎ অপশান সি হয়ে যাবে তোমাদের এখানে সঠিক অ্যান্সার। অর্থাৎ কোনো মৌলের নিউক্লিয়াস থেকে যদি আলফা কণা বেরিয়ে যায় সেক্ষেত্রে মৌলের পারমাণবিক সংখ্যা 2 একক হ্রাস পায়। এরপরে প্রশ্ন, একটি ছোট বাতি থেকে নির্গত আলোর সমান্তরাল রশ্মি পেতে হলে কীরূপ আয়না ব্যবহার করতে হয়? সমতল, উত্তল, অবতল, না কোনোটিই নয়। তো এই 4টা অপশানের মধ্যে তোমাদের 5 সেকেন্ডের মধ্যে কিন্তু উত্তরটা করতে হবে। তো এখানে কিন্তু তোমাদের উত্তর হয়ে যাবে অবতল আয়না। অর্থাৎ আমরা যদি একটা ছোটো বাতি থেকে নির্গত আলোর সমান্তরাল রশ্মি মানে পেতে চাই সেক্ষেত্রে কিন্তু অবতল আয়না ব্যবহার করতে হবে। কী আয়না? অবতল আয়না। অর্থাৎ এই অবতল আয়না যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে একটা ছোটো বাতি থেকে আমরা সমান্তরাল আলোক রশ্মি পাবো। সর্বর্জিত শব্দের কোন বৈশিষ্ট্য দেখা যায় না? শনকের কম্পন অনিয়মিত, শনকের কম্পন ক্ষণস্থায়ী, শনকের তীক্ষ্ণতা হঠাৎ পরিবর্তিত হয়, না নির্দিষ্ট মূলস্বর থাকে। তো এখানে সর্বর্জিত শব্দের কোনটা বৈশিষ্ট্য নয়, তো সেটা কিন্তু তোমাদের এই মানে প্রশ্নের উত্তরটা জানতে চাওয়া হয়েছে। এই 4টা অপশানের মধ্যে যেটা শনকের বৈশিষ্ট্য নয় তো সেটা কিন্তু এখানে হয়ে যাবে উত্তর শনকের কম্পন ক্ষণস্থায়ী। অর্থাৎ শনকের কম্পন অনিয়মিত, শনকের কম্পন ক্ষণস্থায়ী, এটা কিন্তু সর্বর্জিত শব্দের মানে বৈশিষ্ট্য নয়। আর বাকি যেগুলো অপশান আছে সেগুলো কিন্তু শনকের না সর্বর্জিত শব্দের মানে বৈশিষ্ট্য। অর্থাৎ এখানে তোমাদের অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে প্রশ্ন আছে, একটি সুতোর সাহায্যে ঘরের উষ্ণতা বটমূলের পরীক্ষাটি করা হলো, এক্ষেত্রে পরীক্ষাটি বিফলতার কারণ কী? তো কারণগুলো আছে, সুতো তারপর কুপরিবাহী, সুতো বরফের উপর কোনো চাপ প্রয়োগ করে না,
ঘরের উষ্ণতা 0°C বেশি, সূত্রটি খুব সরু। তো এখানে তোমাদের পরীক্ষাটি বিফলতার কারণগুলি দেওয়া আছে, উত্তরটা কিন্তু তোমরা 5 সেকেন্ডের মধ্যেই করতে হবে। এখানে কিন্তু উত্তরটা হয়ে যাবে সুতো তাপের কুপরিবাহী। অর্থাৎ একটা সুতোর সাহায্যে যদি আমরা ঘরের বর্তমানে পরীক্ষাটা করি, তো সেই ক্ষেত্রে কিন্তু পরীক্ষাটি বিফলতার কারণ হচ্ছে সুতো তাপের কুপরিবাহী। এরপরে প্রশ্ন আছে স্পিকিং টিউব শব্দের কোন ঘটনার ব্যবহারিক প্রয়োগ? প্রতিফলন, প্রতিসরণ, বিক্ষেপণ, নবসেন্ডি, শোষণ। তো স্পিকিং টিউব শব্দের যে ঘটনার ব্যবহারিক প্রয়োগ, তো সেটা কিন্তু এখানে হয়ে যাবে প্রতিফলন। অর্থাৎ অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর, প্রতিফলন। তো ফ্রেন্ডস, এখন আমরা জানবো এই স্পিকিং টিউব কাকে বলে। স্পিকিং টিউব একটি স্পিকিং টিউব বা ভয়েস পাইপ একটি যন্ত্র যা একটি বায়ু পাইপের দ্বারা সংযুক্ত দুটি শঙ্কুর উপর ভিত্তি করে, যার মাধ্যমে বক্তৃতা একটি বর্ধিত দূরত্বে প্রেরণ করা যায়। নিউ আটলান্টিসে ফ্রান্সিস বেকন পাইপ ব্যবহারের পরামর্শ দেন। কে দেন? ফ্রান্সিস বেকন। তো ফ্রেন্ডস, একটি স্পিকিং টিউব বা ভয়েস পাইপ হচ্ছে কি একটা যন্ত্র যেটা একটি বায়ু পাইপের দ্বারা সংযুক্ত দুটি শঙ্কুর উপর ভিত্তি করে, যার মাধ্যমে কী হয়, বক্তৃতা অনেক দূর পর্যন্ত কিন্তু পৌঁছানো যায়। আর এটা কিন্তু নিউ আটলান্টিসে ফ্রান্সিস বেকন নামক লোকটি পাইপ ব্যবহারের পরামর্শ কিন্তু দিয়েছিলেন। এরপরে প্রশ্ন আছে অতিবেগুনি অঞ্চলে হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন নিক্ষেপের ফলে উৎপন্ন বর্ণালীর নাম কী? লিমেন পর্যায়ের বর্ণালী, বামার পর্যায়ের বর্ণালী, ব্রাকেট পর্যায়ের বর্ণালী, না ফ্যাশন পর্যায়ের বর্ণালী। তো এখানে কিন্তু তোমাদের 4 ধরনের বর্ণালীর নাম দেওয়া আছে, যেটা কিনা কী হয়, অতিবেগুনি অঞ্চলে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন নিক্ষেপণের ফলে সৃষ্টি হয়। তো সেই পর্যায়ের নামটা কি, বর্ণালীর নামটা কি, তোমরা কিন্তু উত্তরটা করার চেষ্টা করবে। তো অতিবেগুনি অঞ্চলে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন বিক্ষেপণের ফলে যে বর্ণালী উৎপন্ন হয়, তো সেই বর্ণালীর নাম কিন্তু হয়ে যাবে তোমাদের এখানে বাফার পর্যায়ের বর্ণালী। অর্থাৎ অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরের প্রশ্ন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি নিউক্লিয়ার রিঅ্যাক্টর এর মডারেট হিসেবে ব্যবহৃত হয়? থোরিয়াম, গ্রাফাইট, রেডিয়াম, না জল। তো এই 4টা অপশানের মধ্যে কোনটা নিউক্লিয়ার রিঅ্যাক্টর মডারেট হিসেবে ব্যবহৃত হয়? এখানে তোমাদের কিন্তু উত্তর হয়ে যাবে গ্রাফাইট। অর্থাৎ এই গ্রাফাইটটাই কিন্তু নিউক্লিয়ার রিঅ্যাক্টর মডারেটর হিসেবে কিন্তু ব্যবহৃত করা হয়, গ্রাফাইট। অপশান বি সঠিক অ্যান্সার। এরপরে প্রশ্ন আছে থার্মোমিটারের সাহায্যে প্রমাণ চাপে জলের স্ফুটনাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে কী করা হয়? অপশান আছে থার্মোমিটারকে জলের মধ্যে আংশিক ডুবিয়ে রাখা হয়, থার্মোমিটারকে জলের মধ্যে সম্পূর্ণ ডুবিয়ে রাখা হয়, থার্মোমিটারকে জলের সাথে স্পর্শ করে রাখা হয়, না থার্মোমিটারকে জলের কিছুটা উপরে রাখা হয়। তো 4টা অপশানের মধ্যে যে কারণটার জন্য থার্মোমিটারের সাহায্যে প্রমাণ চাপের জলের স্ফুটনাঙ্ক নির্ণয় করার ক্ষেত্রে হয়, তো সেটা কী হবে, উত্তরটা স্পিক করে একটু জানাও, ভিডিওটা স্কিপ করে জানার চেষ্টা করো। তো এখানে কিন্তু তোমার উত্তর হয়ে যাবে থার্মোমিটারকে জলের কিছুটা উপরে রাখা হয়। তো ফ্রেন্ডস, আমরা যদি থার্মোমিটারের সাহায্যে প্রমাণ চাপে জলের স্ফুটনাঙ্ক নির্ণয় করি, তো সেক্ষেত্রে কিন্তু থার্মোমিটারকে জলের কিছুটা উপরে রাখা হয়। অপশান ডি সঠিক উত্তর। এরপরে প্রশ্ন বাতাসে এমজি দহন কোন প্রকারের বিক্রিয়া? রাসায়নিক থেকে তাপশক্তি, রাসায়নিক শক্তি থেকে আলোক শক্তি, যান্ত্রিক শক্তি থেকে রাসায়নিক শক্তি, না যান্ত্রিক শক্তি থেকে তাপশক্তি। তো এখানে কিন্তু 4 ধরনের প্রকার দেওয়া আছে। এই 4 প্রকারের মধ্যে কোনটা হবে কিন্তু এমজি দহন এর প্রক্রিয়া, তো সেটা অবশ্যই কমেন্ট করো 5 সেকেন্ডের মধ্যে। এখানে কিন্তু উত্তর হয়ে যাবে রাসায়নিক শক্তি থেকে আলোক শক্তি। অর্থাৎ বাতাসে এমজি দহন হচ্ছে একটা কি রাসায়নিক থেকে আলোক শক্তি প্রক্রিয়া। তো ফ্রেন্ডস, এগুলো ছিল আজকের ভিডিওর মক টেস্টের প্রশ্ন। তোমরা কিন্তু ভিডিওটা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে, আর আগের ভিডিওগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে